সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কাছে ও দূরে যেখান থেকে আমাদের এই জিএসএসটিভি তথা গণস্বাস্থ্য মেনু টেলিভিশন দেখছে, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠান স্পন্সর করছে গণস্বাস্থ্য হোমিও এর গণ্যধার বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট, সারা উপমহাদেশের একজন স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট জনাব ডাক্তার এস.এম. সারোয়ার। প্রিয় দর্শক, আজ আমাদের সামনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার নাম সাইফুর রহমান রাশেদ, আমি গণস্বাস্থ্য হোমিও একজন উপস্থাপক। আর আমার সামনে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, যিনি চেয়ারম্যান বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশন। স্যারকে অত্যন্ত তৃতীয় শুভেচ্ছা জানাই আমাদেরকে সময় ও সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ প্রাঞ্জল সঞ্চালক জিএসএস টিভি এবং আজকে জিএসএস টিভির যারা দর্শক শ্রোতা রয়েছেন দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে আমার প্রাণের সংগঠন হিউম্যান গ্লোবাল লেবার এন্ড হিউম্যান ডোমিনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমরা বিশেষ করে আজকে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে সমকালীন তিনটি বিষয় নিয়ে আমরা আপনার কাছে জানতে চাই যে এই সমস্যা থেকে কিভাবে নিরসন হতে পারে দেশ এবং জাতি। এক নম্বর হচ্ছে ভারতের মুসলমানদের উপর নির্যাতন যে চলছে সেই বিষয়ে, আর দুই নম্বর হচ্ছে যানজট নিরসনে আমাদের করণীয় কি, এবং তিন নম্বর বিষয়টি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জনসচেতনা বিষয়ক। তো স্যার, আজকে সর্বপ্রথমে আমরা ভারতের মুসলমানদের উপর যে উগ্রবাদী হিন্দু কর্তৃক নির্যাতন চলছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত ধ্বংস করা হচ্ছে, তাদেরকে কোনো প্রকার বাণিজ্য দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ এই সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক একটি আলোচনার অবতারণা করার জন্য। দেখেন, ধর্মের বাইরেও যে বিষয়টা আমি সবচেয়ে বেশি বিবেচনা করবো সেটা হচ্ছে আমরা মানুষ, একজন মানুষ হিসেবে হিন্দুত্ববাদ বা হিন্দুরা যেমন আমাদের মুসলমানদের উপর নির্যাতন করে এটাও যেমন সমর্থন করি না, আমাদের মুসলমান যারা সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায় যারা আছে, তারাও অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো অবিচার নির্যাতন করুক সেটাও সমর্থন করি না, এবং পৃথিবীর কোনো ধর্মই অন্যান্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার সমর্থন করে না। আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার বাণী নিয়ে এসেছেন, মানবতা বোধের ধর্ম নিয়ে এসেছিলেন, সেটাই আজকে আমাদের অন্যতম প্রধান ধর্ম ইসলাম ধর্ম। আজকে দেখেন, ভারতের প্রসঙ্গ আনলেন। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সহযোগিতা করেছিল, এটা আমাদের ইতিহাস এবং এটা সাংবিধানিক ভাবেও স্বীকৃত। অনেকেই বলে থাকেন, আমরা শুনে থাকি বা জেনে থাকি। কিন্তু আমি বলবো, ভারত এইখানেও তাদের স্বার্থ ছিল। পৃথিবীর সবচেয়ে উগ্রবাদী, ধ্বংসাত্মক এবং হিংসুক রাষ্ট্র যদি বলি, সেটা ভারত এমন একটি রাষ্ট্র, তাদের স্বার্থের বাইরে তারা কিচ্ছু বুঝে না। আজকে বিজেপি সেখানে বারবার ক্ষমতায় আসছে, তাদের প্রধান অস্ত্র হচ্ছে হিন্দুত্ববাদ। এই বিজেপি প্রধান বা বিজেপির যারা আছেন, তারা হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে এই মুসলিম ধর্ম বা অন্য ধর্মাবলম্বীদের কি করে আক্রমণ করে ভারতের মানুষের বিশাল জনগোষ্ঠীর সমর্থন আদায় করেছে। এতে প্রতীয়মান হয় ভারত শুধুমাত্র ভারতের, আমি বলবো যে শাসক গোষ্ঠী হিংসুক, এরকম বিষয়টি এরকম নয়। ভারতের আমি মনে করবো যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম জনগণ এরকম হিংসাত্মক মনোভাব লালন করেন, যে হিংসাত্মক মনোভাবের কারণেই আজকে আমাদের যারা সেখানে সংখ্যা লঘু যারা সেখানে আমাদের মুসলমান সম্প্রদায় আছেন, তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। কতটুকু উগ্র হলে আজকে দেখেন সেখানে শুভেন্দু অধিকারী তিনি কিভাবে উগ্র, উদ্ভট এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেখানে বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং মুসলমান সমাজকে দলিত করার জন্য। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি মনে করি আমাদের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের যে পররাষ্ট্র দপ্তর আছে, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। জি, ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কয়েকটি বিষয় নিয়ে বলেছেন আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটো লাকুরিদিনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম আমরা থাকো। আমাদের বাণী হচ্ছে এরকম যে আমরা সহনশীলতার সাথে, ধর্মীয় সহনশীলতার সাথে আমরা মানুষ হিসেবে হিলেন হিসেবে পরস্পর পাশাপাশি বসবাস করবো। এই হচ্ছে ইসলাম ধর্মের নীতি। স্যার, আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশন এর ভিত্তিতে, এর আলোকে বা বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কিভাবে এই নির্যাতনকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে এবং তাদের করণীয় কি হতে পারে? দেখেন, আমাদের বিশ্ব চলছে যে দুর্বলের উপর সবলের অত্যাচার। আমাদের উপনিবেশিক এটা এভাবেই মাথাচাড়া দিয়ে উঠছে দিন দিন। আজকে যারা সবল রাষ্ট্র, যারা কথিত অর্থনৈতিক ভাবে একটু স্বাধীন, তারা অত্যাচার করছে। আজকে দেখেন, এখানে শুধু আমি বলবো আমাদের এই ছোট্ট বাংলাদেশের উপর শুধুমাত্র ভারতের নির্যাতনই আমি বলবো না, যে উপনিবেশিক আরব রাষ্ট্র
আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদও এখানে আমাদেরকে দমাতে চেষ্টা করে, দূরিত করার চেষ্টা। দেখেন এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের সকলের মানবিক হওয়া প্রয়োজন। আমাদের রাষ্ট্রের যে সীমিত শক্তি বা সামর্থ্য আছে, এই সীমিত শক্তি এবং সামর্থ্যের মধ্য দিয়েও রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদের পরাশক্তি এদের ভয় পেলে আমাদেরকে চলবে না। আমাদের পররাষ্ট্রনীতিকে আরো কঠোর হতে হবে। আমি মনে করি যে এই বিষয়গুলোর অবতারণা করলেই আমরা এই অবস্থা থেকে পাশাপাশি আর একটা জিনিস আমি যোগ করতেছি, বিশ্ব মানবাধিকার সংস্থা যেগুলো আছে এবং তারাও তাদের ভূমিকা পালন করবে। তারপরে ভারত সরকারের প্রতিও আমাদের আন্তরিক, ভারত সরকারের প্রতিও আমাদের অত্যন্ত আকুল আবেদন, জোর দাবি জানাচ্ছি যেন অচিরে এই বিদ্বেষমূলক হামলা ভাঙচুর এগুলো নিরসন করতে পারে, সেই ব্যবস্থা নিতে, এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতা এনে সাজা দান করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই যে আলোচনা সে যেন ভারতবর্ষের জনগণের কাছেও যাতে পৌঁছে যায়, সেই তৌফিক দান করুক। স্যার, দ্বিতীয় আমাদের বিষয় হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যানজট নিরসনে করণীয়। আমাদের দেশের ঢাকা সহ দেশব্যাপী বিভিন্ন বড় বড় শহরগুলোতে তার কি জানি বলে যানজট লেগে আছে। এই বিষয়ে করণীয় কি হতে পারে, সরকার কি করতে পারে, আপনি যদি একটু বেশি দেখুন, আমাদের রাষ্ট্রের অন্যতম প্রধান সমস্যা যানজট। আজকে দেখেন ঢাকা শহরের যে অবস্থা, মানে আমাদের যে কর্মঘণ্টা, আমাদের যে প্রত্যেকেরই যে একটা পরিকল্পনা থাকে, ম্যাক্সিমাম মানুষের পরিকল্পনা এখানে বিপর্যস্ত হয় শুধুমাত্র যানজটের কারণে। এক্ষেত্রে আমাদের যে নগর পরিকল্পনাবিদরা রয়েছেন তারা বেশি ভূমিকা পালন করতে পারে না। আমাদের যে ফ্লাইওভার গুলো রয়েছে সেগুলা পরিকল্পনা মাফিক করা, বিশেষ করে আমাদের দেশের যে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক পুলিশিং ব্যবস্থা, আমি প্রায় বলে থাকি যে আসলে পুলিশ ব্যবস্থাটা যদি রাষ্ট্রের সবচেয়ে বড় একটা অন্যতম, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরানোর সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করতে পারে সেটা হচ্ছে পুলিশিং ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের যানজটের যে বিষয়টা, এটা ট্রাফিক পুলিশ দেখে। এখানে আমাদের ট্রাফিক পুলিশকে আমি শুধু দোষারোপ করবো না, তারা দিন রাত পরিশ্রম করে, রোদে ঘামে ভিজে তারা পরিশ্রম করে। যারা এরকম দেশের টানে, দেশমাতৃকার দায়বদ্ধতায় যারা পরিশ্রম করে, তাদেরকে যেমন আমি ওয়েলকাম করব, তাদের প্রশংসা করছি। আবার পাশাপাশি আমাদের দেশের যে জোশ বা দুর্নীতি, আপনারা দেখবেন ট্রাফিক ব্যবস্থায় অনেক একদম প্রত্যক্ষদর্শীরা আমরা দেখি বিভিন্ন সময় গাড়ির থেকে টাকা তোলা, এবং ফিটনেসবিহীন যানবাহন গুলা অহরহ চলছে, কোনো ফিটনেস লাইসেন্স কাগজপত্র, আপনি ট্রাফিক পুলিশকে সে কাগজপত্র পরীক্ষা করলো, দেখলো তারা, আবার সেখানে টাকা দিব। অনেক ক্ষেত্রে টাকার আদান প্রদান হলেই সেটা ঠিক হয়ে যায়। এই জায়গাগুলো থেকে আমাদের যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, রাষ্ট্রের যারা পুলিশিং ব্যবস্থার দায়িত্বে রয়েছে, তাদেরকেও সতর্ক হতে হবে। আমাদের ট্রাফিক পুলিশ ভাই যারা আছে তাদেরকেও দায়িত্বশীল হতে হবে। দেখেন, এই যানজট ব্যবস্থা নিরসন করার জন্য কিন্তু আপনার দেশের যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা চিন্তা করেন, কাজ করেন, কিন্তু আমার মনে হয় দেখেন এই যে আমরা যেখানে ঠিক বসে আছি তার থেকে খুব অদূরেই কিন্তু সচিবালয় হচ্ছে সারা বাংলাদেশে এটা সকল অফিস গুলার যে আছে এটার কেন্দ্রবিন্দু কিন্তু সচিবালয়। তাই সকলকে সচিবালয়ে আসতে হয়। এখানে দেখেন সচিবালয়কে ঘিরে কিন্তু একটা বিশাল একটা যানজট, অনেক গাড়ি ঘোড়া এখানে আসে, ভিড় হয়। সেক্ষেত্রে যদি এই সচিবালয়ের আশেপাশে যদি আমাদের অনেক যে সমস্ত সরকারি অফিস গুলা মানে করা যায়, সেক্ষেত্রে সচিবালয়টাকে যে সরকার ইতিমধ্যেই চিন্তা ভাবনা করছে সচিবালয়টাকে এখানে সরানোর জন্য। সরকার যখন সচিবালয়টা যেখানেই স্থানান্তর করুক, সেখানে ঘিরে কেন সচিবালয় কেন্দ্রিক যে অফিসগুলো আছে সেগুলো যেন স্থানান্তর করা হয় পরিকল্পনা করে। পাশাপাশি আমাদের দেখেন আমাদের কারাগারের সাথে সম্পর্ক কিন্তু কোর্টে, আমাদের হাইকোর্ট, জজ কোর্ট এর সাথে কিন্তু কারাগারের সম্পর্ক, অর্থাৎ কারাগার কেন্দ্রিক কিন্তু একটা যানজট হয়। যে আসামিগুলা, আইন শৃঙ্খলা বাহিনী যে আসামিগুলা ধরতেছে সেটা কোর্টের পাশাপাশি আমাদের হাইকোর্ট কিংবা জজ কোর্ট এমন স্থানে হওয়া উচিত যেখানে কারাগারের সাথে যে যারা সম্পৃক্ত এই কেন্দ্রিক যদি হয়, এভাবে যদি প্ল্যান করে প্রয়োজনে আমাদের দেশে দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশি মডিউলকে সাপোর্ট করা হয়, এবং বিদেশ থেকে আপনি ট্রেন প্রশিক্ষণ বিভিন্ন সচিবরা নরমাল কোনো বিষয়ে মৎস্য চাষের জন্য সেখানে দেশের শত কোটি টাকা খরচ করে আমাদেরকে ট্রেনিং করিয়ে আনা হয়, যে পাট গবেষণার জন্য ট্রেনিং করিয়ে আনা হয়। আমি এগুলোকে সাধুবাদ জানাই। বাট আমাদের দেশের যানজট সমস্যা বিশ্বের কোথাও গেলে এরকম ধোঁয়াবিহীন, কালো ধোঁয়াওয়ালা গাড়ি এবং ফিটনেসবিহীন গাড়ি বিশ্বের কোথাও পাবেন না, এবং বিশ্বের কোথাও এরকম যানজট নাই বাংলাদেশে যেরকম আছে। যেহেতু বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রে আমরা অন্যান্য ঠোঁট বিষয়ে আমরা আমাদের রাষ্ট্রের অন্যান্য যারা দায়িত্বশীল তাদের প্রশিক্ষণ করিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি যানজট নিরসনের জন্য এখানে বিদেশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, বিদেশে যারা এই কাজ করেন, যারা যানজট নিরসনের জন্য যারা কাজ করেন, তাদের সহযোগিতা সেখানে আমাদের দেশ থেকে বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের যারা প্রশাসক রয়েছেন, মেয়র রয়েছেন, এবং আমাদের পুলিশিং ব্যবস্থার যারা বাংলাদেশের দায়িত্বশীল
পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা যানজট নিরসন করেন, যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন, তাদেরকে বিদেশি সংস্থার সহযোগিতা নেওয়ার জন্য, যেহেতু এটা মডেল, বিশ্বের যানজট নাই, তারা সেখানে পরীক্ষিত, সেই পরীক্ষিত ব্যবস্থাটা যদি এখানে এস্টাবলিশ করা যায়, সেক্ষেত্রে আমি বিদেশি পর্যবেক্ষকদেরও আমি পরামর্শ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ। অত্যন্ত যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে আমরা চাই যে আমাদের স্যার যে ব্যবস্থাপনার কথা বলেছেন, আমাদের সংশ্লিষ্ট সরকারের গভর্নমেন্টের সংশ্লিষ্ট আইন সংশ্লিষ্ট বিষয় বিভাগ এটাকে কাজে লাগিয়ে এই কথাগুলোকে ধারণ করে যথাযথ ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত আজকের গণস্বাস্থ্য হোমিও এর স্পন্সর, আজকের এই অনুষ্ঠানের স্পন্সর জনাব ডাক্তার এস.এম. সারোয়ার, যিনি বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট, উপমহাদেশের একজন স্বনামধন্য ক্যান্সার স্পেশালিস্ট, যার মাধ্যমে এই বাংলাদেশ সহ বিভিন্ন উপমহাদেশের অনেক দেশেরই হাজার 5,500 ক্যান্সার রোগী ইনশাআল্লাহ সুন্দর মতে সুস্থ হয়েছেন এবং সুন্দরভাবে দীর্ঘদিন থেকে জীবনযাপন করছেন। সেই আলোকে আজকে আরো একটি বিষয়ে আপনার সামনে আলোচনা করব, স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্র, কিন্তু স্বাস্থ্য সচেতনতায় আমরা অনেকটা পিছিয়ে আছি। স্বাস্থ্য বিষয়ে আপনার কিছু পরামর্শ হচ্ছে? অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় স্বাস্থ্য খাত নিয়ে বলতে হচ্ছে। আমাদের দেশের স্বাস্থ্যখান অত্যন্ত নাজুক এবং বিগত দিনে এটা আরো নাজুক ছিল। আমাদের বর্তমান সরকার স্বপ্নের কথা বলছেন, সম্ভাবনার কথা বলছেন, আমরা আশান্বিত, আমরা আশা করতেই পারি। তারপরেও আমরা দেখছি যে আমাদের অতি সম্প্রতি দেখেন রাষ্ট্রপতি উনি বিদেশে চিকিৎসার জন্য গেলেন। শুধু রাষ্ট্রপতি না, আমাদের মন্ত্রী পরিষদ, ব্যবসায়ী, যারা একটু স্বাবলম্বী, যাদের একটু অর্থনৈতিকভাবে যারা একটু স্বাবলম্বী, তারা কিন্তু নির্ভর করতে পারছেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থার উপর। আমাদের অতীতে কোন প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের অনেককে আমরা বলতে শুনেছি আমরা চিকিৎসার জন্য বিদেশে যাব না। তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল হতে পারেন না। কেন পারেন না? এটা হলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে বাস্তবতা। আমাদের দেশের ওষুধ শিল্প সারা বিশ্বে প্রশংসিত। আমাদের দেশের যে ওষুধ, অনেক রাষ্ট্রে কিন্তু অনেক উন্নত রাষ্ট্র আমাদের দেশের ঔষধ তারা আপনার আমদানি করে এখান থেকে রপ্তানি হয়। দেখেন এই ওষুধ শিল্পের কিন্তু সঠিক একটা সম্ভাবনাময়ী সুন্দর একটা ওষুধ নীতি, যেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী করতে চেয়েছিলেন, এদেশের সিন্ডিকেটের কাছে তিনি পরাজিত হয়েছেন, করতে পারেন না। আমাদের দেশে আসলে ভালো কাজ করা খুবই দুরূহ। স্যার একটু বলি যে আমাদের দেশে তো স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে অনেক বিষয় আছে, যেমন আমাদের দেশে এলোপ্যাথিক পদ্ধতি আছে, হোমিওপ্যাথিক পদ্ধতি আছে, ইন্ডিয়ান আয়ুর্বেদিক আরো অনেক কিছু আছে। আমরা যেহেতু আমরা সব চিকিৎসা মাধ্যমকেও সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু আমরা এই যে হোমিও চিকিৎসা, আমাদের স্যার আজকের যিনি স্পন্সর, আজকে এই অনুষ্ঠানের যিনি স্পন্সর, তিনি সুদীর্ঘ 27 বছর ধরে ক্যান্সারের উপর হোমিওপ্যাথিক, শুধু ক্যান্সার নয়, থ্যালাসেমিয়া, এইডস, হেপাটাইটিস বি, কিডনি টিউমার, যাবতীয় যত ধরনের জটিল চিকিৎসা আছে সবগুলো এই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তিনি সম্পূর্ণ চিকিৎসা দিয়ে থাকে। হাজার রোগী এখন ভালো হয়ে আছে। হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনার মূল্যায়নটা আমরা জানি। ধন্যবাদ। হোমিওপ্যাথিক চিকিৎসা একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা চিকিৎসা, যে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার হ্যানিমান, যিনি এই হোমিও চিকিৎসার জনক বলা হয় যাকে। তো বিষয়টি হচ্ছে আমাদের দেশে, বিশ্বের অনেক রাষ্ট্রে কিন্তু হোমিও চিকিৎসার একটা অন্যরকম মূল্যায়ন আছে। আমাদের দেশে এই চিকিৎসাটাকে ঠুনকু করে দেখা হয়, অ্যালোপ্যাথিক চিকিৎসাকে অনেক বড় আকারে দেখা হয়। আসলে এই ঠুনকু কোনো বিষয় না, এটা একটা স্বীকৃত সাবজেক্ট হোমিও। তো এই বিষয়ে ডাক্তার এস.এম. সারোয়ার ভাই, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তিনি গণমানুষের অন্যান্য সামাজিক সোশ্যাল ওয়ার্কের সাথে যিনি যুক্ত আছেন, কাজ করেন, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার, একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। যে বিষয়টি আমি বলবো যে উনি, আমি আসলে এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি এখানে বসি নাই, আমি ব্যক্তিগতভাবে দেখি বা জানি অনেক রোগী এখানে আসেন এবং আমিও শুনে থাকি যে এখানে অবশ্যই ভালো হন। আর যেহেতু এই চিকিৎসা ব্যবস্থাকে ছোট করে দেখা হয়, এরপরেও যেহেতু এখানে এত মানুষের আগমন বা এত মানুষ এখানে আসছে, তারা, আমি মনে করছি যে তারা উপকৃত হচ্ছে। আসলে এই চিকিৎসা ব্যবস্থাকে যারা ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবের মতো যারা মানুষকে এভাবে একটু, আমি মনে করি যে একটা অ্যালোপ্যাথিক চিকিৎসায় আমাদের যে সিস্টেম, সেখানে কিন্তু অনেক খরচ, সেই এখানে যদি একটু কম খরচে যদি এই চিকিৎসা যদি ভালো হয়, সেক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার আছে। উনি দীর্ঘদিন এই ক্যান্সার নিয়ে গবেষণা করেন। আমি মনে করি সরকার এখানে ওনার চিকিৎসা ব্যবস্থাকে পর্যবেক্ষণে আনতে পারেন, পর্যবেক্ষণ করে এখানে যারা রোগী আছে তাদের উপর একটা জরিপ করতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন। কথা বলে যদি এই চিকিৎসা ব্যবস্থা যদি সত্যিই যদি মানুষের কল্যাণার্থে হয়, সরকার এখানে প্রণোদনা দিতে পারে। এবং আমি এই চিকিৎসা ব্যবস্থার যেরকম সাফল্য কামনা করি, ব্যক্তিগতভাবে ডাক্তার এস.এম. সারোয়ার সাহেবেরও এই চিকিৎসা ব্যবস্থার উত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। মানুষ এখান থেকে উপকৃত হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অত্যন্ত সুন্দর উপস্থাপনা
মাধ্যমে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে ভারতের মুসলমানদের নির্যাতনের যানজট নিরসনে আপনার যে মূল্যায়ন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমরা অত্যন্ত আন্তরিক ও প্রীতীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জিএসএইচডিবিতেও এবং এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছিলেন এবং দেখবেন, প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর SM সারোয়ার এর ওনার মাধ্যমে স্পন্সর তিনি, আজকের পাওয়ার্ড বাই তিনি, ওনার নিবেদিত ওনার যে অনুষ্ঠানটি, এই কথাটা আমি আবার বলতে হবে, সরি। প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, এতক্ষণ আপনারা দেখছেন স্পন্সর ডক্টর SM সারোয়ার কর্তৃক আজকের গণস্বাস্থ্য হোমিও টিভি এর আমার উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এবং ভারতের মুসলমানদের উপর নির্যাতন বিষয়ক এবং যানজট নিরসনে করণীয় বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা। গণস্বাস্থ্য হোমিও একটি দুর্বার গতিতে নবদিগন্ত উন্মোচনের লক্ষ্যে সারা বাংলাদেশে হোমিও চিকিৎসার প্রচার ও প্রসারে এই গণস্বাস্থ্য টিভির পদচারণা করছে। আশা করি এই গণস্বাস্থ্য হোমিওর মাধ্যমে দেশব্যাপী হোমিও চিকিৎসার এক নবদিগন্ত উন্মোচিত হবে। আপনারা সবাই সবসময় আমাদের সঙ্গে সবসময় থাকবেন এবং এই বিষয়ে এরকম স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সচেতনতায় আরো গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে আমরা অন্য এক সময় আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকার জন্য আপনাদেরকে অত্যন্ত অনুরোধ জানাই, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।